বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সুন্দরবন অঞ্চলে রঙিন মাছ চাষের গুরুত্ব এ নিয়ে। আর এ প্রসঙ্গে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের উপপ্রকল্প অধিকর্তা মৎস্য ডক্টর তিমির বরণ মণ্ডল। ডক্টর মণ্ডল, আপনাকে নমস্কার। নমস্কার। যে কথাটা বলছিলাম যে সুন্দরবন অঞ্চলে এই রঙিন মাছ চাষের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে রঙিন মাছ চাষ কাকে বলে। এই আলোচনা করতে গিয়ে আমরা মাছকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এডিবল ফিশ আর হচ্ছে নন এডিবল ফিশ। কিছু মাছ আছে আমরা জানি যেগুলো মানুষ খায় এবং আমরা সবাই পছন্দ করি, বাঙালিরা তো অবশ্যই। আর কিছু মাছ আছে যেগুলো খাওয়ার যোগ্য নয়, কিন্তু তারা বাহারি, খুব দেখতে খুবই ভালো, লিভিং জুয়েলস বলে অনেকে, যে জ্যান্ত অর্নামেন্টস। আমরা যেরকম অর্নামেন্টস পরি ঠিক তেমনি এগুলো জলের অর্নামেন্টস। তাই এই মাছগুলোকে বাজারে অর্থনৈতিক মূল্য অপরিসীম। এই মাছগুলো বিজ্ঞানসম্মত উপায়ে এদের প্রজনন, এদের প্রতিপালন, এদের বাজারজাত করার যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে রঙিন মাছ চাষ। মানে এইটা হচ্ছে মানুষ রঙিন মাছ চাষের ব্যাপারটা আপনি বলতে চাইছেন যে এটা খাবার জন্য চাষ নয়, মানুষের যে একটা নেশা বলুন বা ভালোবাসা বলুন, যে এই কালারফুল ফিশ দেখতে ভালো লাগে বা আজকাল অনেকে অ্যাকোয়ারিয়ামে সাজিয়ে রাখে, হ্যাঁ, বা রঙিন মাছ চাষ করার মধ্য দিয়ে যেহেতু মানুষের মনের এই চাহিদাটা পূরণ হয়, সেটার বাজারজাত গুরুত্ব অপরিসীম, তাই তো? বাজারজাত গুরুত্ব অপরিসীম, কারণ এই মাছগুলো খাওয়া যায় না ঠিকই, কিন্তু এই মাছগুলো অনেকেই আমরা দেখেছি বাড়িতে বিভিন্ন রকমের বাহারি অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছগুলো ঘোরাঘুরি করতে থাকে এবং সাজিয়ে রাখা হয়। এবং এখন ডাক্তারবাবুরা বলছেন যে মানুষ যদি খুব বেশি পরিমাণে বিভিন্ন রকমের অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে এবং চারিদিকে এত সমস্যা যে সে সবসময় চাপের মধ্যে থাকে, মেন্টাল একটা প্রেশার, একটা টেনশন তাকে সবসময় গ্রাস করে আছে। সেই মেন্টাল টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য এই অ্যাকোয়ারিয়াম যদি বাড়িতে থাকে এবং তাতে যদি রঙিন মাছ থাকে এবং সেখানে যদি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে এসে 10 মিনিট সেই অ্যাকোয়ারিয়ামের সামনে বসে, তাহলে টেনশন ফ্রি হয়ে যায় এবং এটা একটা বড় মেডিসিন, মনের রোগের বড় ওষুধ। বাহ, রঙিন মাছ চাষের প্রয়োজনীয়তাটুকু একটু বুঝিয়ে বলুন। রঙিন মাছ চাষ বলতে গেলে শুধু যে রঙিন মাছ তা কিন্তু নয়, রঙিন মাছের সাথে যুক্ত আছে অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম তৈরি করার জন্য আমাদেরকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া হয়, রঙিন মাছ চাষ, অ্যাকোয়ারিয়াম তৈরি। এই অ্যাকোয়ারিয়াম ছাড়া অ্যাকোয়ারিয়ামে সাজানোর জন্য বিভিন্ন রকমের ইকুইপমেন্টস থাকে, সেটা অক্সিজেন মিটার থাকে, ওখানে কিছু খেলনা থাকে, ওখানে বিভিন্ন রকমের প্রাকৃতিক ভাবে বিভিন্ন রকমের জিনিস, যেমন নদী থেকে ভেসে যাওয়া কাঠ, ছোট্ট একটা গাছের ডাল, ছোট্ট একটা নুড়ি, স্রোতে ক্ষয়ে যাওয়া বিভিন্ন পাথর, সেগুলো খুব কালেক্ট করে নিয়ে আসে এবং ওই অ্যাকোয়ারিয়ামে সাজায়। এবং এগুলোর ওই জিনিসগুলোর বাজার দর কিন্তু ভীষণই বেশি। অনেক সময় দেখা গেছে একটা নুড়ি জলের স্রোতে ক্ষয়ে ক্ষয়ে এমন একটা ফিগার তৈরি করেছে যেটা খুবই চিত্তাকর্ষক। সেই জিনিস বাজার দর কিন্তু অপরিসীম এবং সেগুলো কিন্তু যারা শৌখিন মানুষ তারা ঘরে নিয়ে এসে অ্যাকোয়ারিয়ামের মধ্যে সাজিয়ে রাখে। তাহলে বহু মানুষ আছে যারা এই নুড়ি, এই পাথর, এই বিভিন্ন রকমের গাছের গুঁড়ি সেগুলো সংগ্রহ করে নিয়ে আসে, বিশেষ করে নদীর চরে চরে তারা ঘুরতে থাকে, এগুলো কালেক্ট করে এবং এগুলো কিন্তু অ্যাকোয়ারিয়াম অ্যাক্সেসরিজের মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং সেখানেও কিন্তু প্রচুর মানুষ আছে যারা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এই রঙিন মাছের সাথে যুক্ত আছে, এই মানে এর সঙ্গে যুক্ত এবং জীবন জীবিকা কিন্তু এর মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, তাই তো? অবশ্যই। আচ্ছা, একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে সুন্দরবন অঞ্চলের মানুষের কাছে রঙিন মাছ চাষের গ্রহণযোগ্যতাটা কিরকম? সুন্দরবন অঞ্চলের মানুষ যারা বাড়িতে থাকেন, যে সমস্ত মহিলারা, তারা দেখেছি খাল, বিল, পুকুর এইসব জায়গা থেকে মাছ সংগ্রহ করে এবং সেগুলোকে বিক্রি করে অনেক সময় সংসার চালাতে হয়। অনেক সময় দেখেছি যে নদীতে কুমির আছে, যে নদীতে কামট আছে, সেই নদীতে গিয়ে তারা মাছ ধরতে নামে এবং ছাঁকনি জাল আছে, যে ছাঁকনি জাল দিয়ে আপনি দেখবেন সুন্দরবন অঞ্চলে যারা বেড়াতে গেছেন বা যারা তারা দেখেছেন যে ওখানে মেয়েরা কিভাবে কষ্টের মধ্যে ওই যেখানে আমরা কুমির দেখছি ঠিক তার পাশেই নেট টেনে টেনে নিয়ে যাচ্ছে এবং ওই নেটগুলোর থেকে তারা কিছু সিড
মাছের বাচ্চা কালেক্ট করে, বিশেষ করে বাগদা, পার্শে, ভাঙন, এই ধরনের কিছু বাচ্চা বা সিড কালেক্ট করে বাজারে বিক্রি করে এবং সেগুলো দিয়ে সংসার চালায়। এবং এই যে নোনা জলের মধ্যে থেকে থেকে তাদের বিভিন্ন রকমের স্কিন ডিজিজ হচ্ছে, তাদের বিভিন্ন রকমের সেক্সুয়াল ডিজিজ হচ্ছে, এই সমস্ত মানুষদের আমরা চাইছি যে এই সমস্ত মহিলারা যাতে এই কাজ না করে অন্য কাজের সাথে যুক্ত থাকে, সেটাই হচ্ছে রঙিন মাছ চাষ করতে পারে। বিকল্প একটা আয়ের পথ যদি তাদের জন্য তৈরি করে দেওয়া যায়, এরকম একটা বিকল্প আয়ের পথ কিন্তু রঙিন মাছ চাষ, এবং সেটা করতে পারেন তারা, প্রচুর পরিমাণে মুদ্রাও তারা পয়সা উপার্জন করতে পারে। কিভাবে রঙিন মাছ চাষ করা যেতে পারে? রঙিন মাছ চাষের আগে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, কারণ রঙিন মাছ কিন্তু এক রকমের হয় না। খাওয়ার মাছও যেরকম বিভিন্ন রকমের হয়, রঙিন মাছও কিন্তু তেমনি বিভিন্ন রকমের হয়। কিছু রঙিন মাছ আছে যাদেরকে আমরা বিদেশ থেকে আমদানি করেছি আমাদের দেশে, যেমন গাপ্পি, মলি, প্লাটি, সোরটেল, অ্যাঞ্জেল, গোল্ডফিশ, ফাইটার, এরকম অনেক আছে, অনেক নামই আছে যেগুলো আমরা বাইরের দেশ থেকে আমদানি করেছি। এই মাছগুলোকে কিভাবে প্রজনন করা যাবে, এগুলোর কিন্তু এক একটা প্রজনন পদ্ধতি এক এক রকমের। এখানে এসে স্টুডিওতে অল্প সময়ের মধ্যে কিন্তু সেটা বলে দেওয়া যাবে না, তাদের জন্য ট্রেনিং হয়। এই ট্রেনিং কিন্তু সরকার থেকেও বিভিন্ন রকমের ট্রেনিং তাদের দেওয়া হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর আছে, মৎস্য দপ্তরের মাধ্যমে সেই ট্রেনিং হয়। সুন্দরবন উন্নয়ন পর্ষদ আছে, সেই উন্নয়ন পর্ষদের ট্রেনিং আছে, সেখানে থেকেও তাদেরকে এই রঙিন মাছের ট্রেনিং দেওয়া হয়, কিভাবে তারা চাষ করবে সেই ট্রেনিং দেওয়া হয়, কোন মাছ তারা প্রথম নেবে। সাধারণত আমরা তাদেরকে বলি ট্রেনিং এর সময় গাপ্পি, মলি, প্লাটি এই ধরনের মাছগুলোকে সিলেক্ট করতে, কারণ এই ধরনের মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মরে যায় না। এই ধরনের মাছের প্রজনন খুব সহজ সাধ্য এবং বিভিন্ন রকমের রোগ বা জীবাণু দ্বারা এই সমস্ত মাছ কিন্তু কোনো রকমের আক্রান্ত হয় না, হলেও খুব কম হয়। এই জন্য যারা প্রথম মাছ চাষ করবেন তাদেরকে গাপ্পি, মলি, প্লাটি, সোরটেল এগুলোকেই আমরা সিলেক্ট করি। এবং এই যে গাপ্পি কথা বললাম, এই গাপ্পির নামটা অনেকেই শুনেছেন। গাপ্পি শুধু যে রঙিন মাছ হিসেবে ওই অ্যাকোয়ারিয়ামের মধ্যে বাড়িতে সাজানো থাকে তা নয়, এই গাপ্পি মাছ প্রচুর পরিমাণে মশার লার্ভা খেয়ে ফেলে। সেই জন্য আমাদেরকে মশার হাত থেকে এরা রক্ষা করে। যে সমস্ত পুকুরে, ডোবা পুকুর আছে যেটা কিচেন পন্ড বলে, যেখানে মাছ চাষ হয় না, প্রচুর পরিমাণে মশা তৈরি হয়। যে সমস্ত নর্দমা আছে, যে সমস্ত নর্দমা দিয়ে জল চলতে থাকে কিন্তু নর্দমা ঢাকা নেই, সেই সমস্ত কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে সেই সমস্ত নর্দমাতে বা সেই সমস্ত প্রণালীর মধ্যে দিয়ে যদি আমরা গাপ্পি ছেড়ে দেই, কিন্তু গাপ্পি বেঁচে থাকে এবং গাপ্পি মশার লার্ভাগুলোকে খেয়ে তাদের জীবন ধারণ যেমন করে তেমনি মশার লার্ভাকে কন্ট্রোল করে। আমাদের মশা মারার জন্য সাধারণত দেখা যায় যে কামান দাগাতে হয় বা বিভিন্ন রকমের ইনসেকটিসাইডস ব্যবহার করতে হয়, সেগুলোতে পরিবেশের ক্ষতি তৈরি হয়। কিন্তু এই যে গাপ্পি একটা জীব দিয়ে আর একটা জীবকে কন্ট্রোল করা, বায়ো কন্ট্রোল, এই কন্ট্রোলে কিন্তু পরিবেশের উপরে কোনো রকমের কুপ্রভাব বিস্তার করে না। এবং সে গাপ্পি মাছ হচ্ছে এমনই একটি মাছ যে মাছ এই কাজটা করে থাকে। সেই জন্য অনেক সময় মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকেও কিন্তু গাপ্পির অর্ডার দেয়। আচ্ছা, এবং এই গাপ্পিগুলো যদি আমাদের এই সুন্দরবন অঞ্চলের মহিলারা যারা ওই মাছ ধরার জন্য খালে বিলে ঘুরে বেড়ায়, এত কষ্টের মধ্যে পরিশ্রম এবং খুবই বেশি রিস্কের কাজ, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদেরকে কিন্তু একটা অন্য পথের সন্ধান দেখাতে পারা যাবে, যে পথে তারা আরো কিছু উপার্জন করতে পারবে এবং স্বনির্ভর হতে পারবে। তো এই রঙিন মাছ চাষের ক্ষেত্রে মহিলাদের উৎসাহ বাড়ানোর জন্য মানে কি করা উচিত? সাধারণত আমরা প্রত্যেকটা ব্লকে যেটা করেছি, ব্লকে যে সমস্ত গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপদের সাথে, আমি মহিলা গ্রুপদের সাথে আমরা আলোচনা করি, তাদেরকে বলি যে আমাদের যে ট্রেনিংগুলো হবে সেই ট্রেনিংগুলো তোমরা নাও। ট্রেনিং এর দুটো পার্ট থাকে, একটা হচ্ছে যে ট্রেনিং দিয়ে তাদেরকে শুধু ছেড়ে দেওয়া হয় না, একটা ইঞ্জিনিয়ারিং পার্ট থাকে যে পার্টে তাদের একটা চৌবাচ্চা করে দিতে হয়। এবং সেই চৌবাচ্চাটা অনেক সময় দেখা গেছে আমাদের ফিশারি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের বেনফিশ বলে একটা সংস্থা আছে, বেনফিশের মাধ্যমে তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এবং বেনফিশের ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, সেই সেক্টরের মাধ্যমে ইঞ্জিনিয়াররা গিয়ে তাদের উঠোনে বা সুইটেবল প্লেসে যেখানে তারা দেখাবে সেই জায়গাতে চৌবাচ্চা করা হয়। সেই চৌবাচ্চা কত বাই কত হবে, তার ডেপথ কত হবে, সেগুলো কিন্তু ট্রেনিং এর সময় যেরকম বলা হয় তেমনি আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে তাদের বাড়িতে তৈরি করে দেয়। এবং এই
জিনিসটা এই সেট আপটার জন্য কিন্তু গভর্নমেন্ট কোনো পয়সা নেয় না, বেনিফিশিয়ারি সিলেকশন করেই এই কাজটা করা হয়। তাহলে তাদের ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া হলো, ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়ার পরে তাদের আর একটা জিনিস থাকলো, যেটা হচ্ছে যে অর্থ কিছু তাদের হাতে দিতে হবে, নাহলে তারা ব্যবসাটা শুরু করবে কি করে। সেই অর্থটাও কিন্তু বেনিফিসের মাধ্যমে তাদের কাছে পৌঁছায়। সেটা কিছু থাকে ব্যাংকের লোন থাকে, কিছু ওন কন্ট্রিবিউশন থাকে, যে ফার্মার্স করবেন তারও কিছু ওন কন্ট্রিবিউশন থাকে, আর সাবসিডি থাকে গভর্নমেন্টের। এই সাবসিডি কিন্তু দু রকমের আছে, একটা হচ্ছে জেনারেল যারা করবেন, জেনারেল কাস্টের যারা আছে তাদের জন্য একটা সাবসিডি আছে, SC ST তাদের জন্য অনেক বেশি সাবসিডি আছে। এবং দেখা গেছে এই অঞ্চলে মানুষেরা অধিকাংশ কিন্তু এই কমিউনিটিভুক্ত। অতএব যারা আজকের অন্য পেশার সাথে যুক্ত, বিশেষ করে মাছ ধরে যাদের জীবিকা নির্বাহ করতে হয়, তারা কিন্তু এই রঙিন মাছের ট্রেনিং এ নিতে পারে এবং সরকারি সহযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, এই যে ট্রেনিং এর কথা আপনি বলছেন, সত্যিই তো মানে নতুন একটা কিছু করার আগে যদি তার প্রশিক্ষণ না থাকে তাহলে তো সেই কাজটা শুরু করতেই পারবে না। তো এই প্রশিক্ষণ নেওয়ার জন্য কি ধরনের যোগ্যতা প্রয়োজন? প্রশিক্ষণ নেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার খুব বেশি প্রয়োজন হয় না, একটু লিখতে পড়তে জানলেই হয়। আমরা তাদের যখন ট্রেনিং দেই তখন তো কিছু বইপত্র দেওয়া হয়, বাংলায় লেখা বইপত্র দেওয়া হয়, যাতে তারা পরে আরো দেখে নিতে পারবে। তারপরে তাদেরকে ট্রেনিং এর একটা পার্ট থাকে, হাতে কলমে যারা কাজ করছে তাদের কাছে নিয়ে যাওয়া হয়, ফিল্ড ভিজিটে নিয়ে যাওয়া হয়, এবং ফিল্ড ভিজিটে নিয়ে গিয়ে যারা কাজ করছে তাদের কাছে দেখানো হয় কিভাবে তারা ব্রিড করাচ্ছে, মানে প্রজনন করাচ্ছে এবং কোন মাছের করাচ্ছে, এবং সেই যে জায়গাটাতে করাচ্ছে তার পরিবেশ কেমন, সূর্যের আলো সরাসরি যাতে না পড়ে তার জন্য সেট করে দেওয়া থাকে, বা গাছ থাকে যেখানে একটু ছায়াযুক্ত গাছ, একটু ঠান্ডা থাকবে এরকম জায়গা বা সেট করে নিতে হবে, এবং চৌবাচ্চাগুলোর ধরন কেমন, তার কত বাই কত হবে, এই সব কিছু আর কি তাদেরকে বলে দেওয়া হয়। এবং শুধু যে রঙিন মাছের এটা করে দিয়েই ছেড়ে দেওয়া হয় তা না, রঙিন মাছটা থাকবে যে জায়গায়, সেই অ্যাকুয়ারিয়াম বাজার দর খুবই ভালো, বিভিন্ন রকমের অ্যাকুয়ারিয়াম আছে। কিন্তু সবচেয়ে দুঃখের কথা যে আমাদের সেই অ্যাকুয়ারিয়াম তৈরির বড় কোনো ফ্যাক্টরি নেই। আমাদের মহিলারাও বাড়িতে বসে যে অ্যাকুয়ারিয়াম তৈরি করে, সেই অ্যাকুয়ারিয়াম কিন্তু বাজারে কোথায় বিক্রি হবে অনেক সময় জানে না, কিন্তু এর বাজার দর প্রচুর পরিমাণে আছে। আজকের বাইরে থেকে প্রচুর অ্যাকুয়ারিয়াম এবং তার অ্যাক্সেসরিজ আসছে, বিশেষ করে চীন থেকে, থাইল্যান্ড থেকে, সেই বাজার থেকে প্রচুর পরিমাণে অ্যাক্সেসরিজ আসছে। সারা ভারতবর্ষ সেখানে তারা ব্যবসা করছে, কিন্তু আমরা এই ব্যবসাটা করতে পারি এবং এখানে বসেই করতে পারি। আমাদের বড় বাজার রয়েছে, যে বাজারে কিন্তু এগুলোর খুবই গুরুত্ব, খুবই অর্থনৈতিক গুরুত্ব আছে। এই যে ট্রেনিং গুলো আপনি দিয়ে থাকেন, বলছেন আপনারা দিয়ে থাকেন যে ট্রেনিং গুলো, এই ট্রেনিং গুলো মূলত কদিনের হয়? এই ট্রেনিং গুলো 5 দিন আছে, 10 দিন আছে। এগুলো সবটাই গভর্নমেন্টের খরচে হয়, এখানে কোনো খরচ তো লাগেই না। উপরন্তু তাদের থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, এবং ট্রেনিং এর পরেও তাদের সকল রকম সরকারি সহযোগিতা তাদেরকে করা হয়। কিন্তু কিভাবে উনি কাজটা শুরু করবেন, কাজটা শুরু করার পরে মাছের যখন উৎপাদন হবে, সেই উৎপাদিত মাছ কোথায় নিয়ে গিয়ে সে বিক্রি করবে, সেই বাজার কোথায়। আমরা একটা ক্লাস্টারে সাধারণত করতে চাই, 10 জন বা 12 জনের যে গ্রুপ থাকে, সেই গ্রুপকে আমরা ইনভলভ করাই এর মধ্যে, যে গ্রুপে সবাই এসো, তারা সবাইকে একসাথে ট্রেনিং দেওয়া হবে, এবং সবাই তো কাছাকাছি একটা পাড়ায় বা একটা জায়গায় বা একটা অল্প দূরত্বে একটা জায়গাতেই তারা বসবাস করে, যার ফলে তাদের উৎপাদনটা একজন কেউ গেল, গিয়ে উৎপাদন সমস্তটাই তারা পারচেস কিনে নিয়ে তারা চলে গেল। যে বাজারের জন্য যে বাইরে কোথাও যেতে হবে তা না, বাজার তার বাড়িতেই উঠোনে চলে যাবে। আচ্ছা, তাকে শুধু উৎপাদনটা করতে হবে। এই মাছ যেরকম আছে বাজারে, আর একটা জিনিস আছে, এগুলো হচ্ছে বাইরে থেকে আসা মাছ। আমাদের ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে কিছু মাছ আছে যে মাছগুলোকে আমরা খাই না, কিন্তু যে মাছগুলোর অর্নামেন্টাল গুরুত্ব ভীষণ ভাবে, মানে রঙিন মাছ হিসেবে ভারতবর্ষের বাইরে তাদের ভীষণ চাহিদা। সেইগুলো প্রজনন করার আগে সেগুলো আমরা খাল বিলে যখন মাছ ধরতে যাই, সেগুলো কিন্তু আমরা ধরি, কিন্তু ধরার পরে সেগুলোকে ডিস্ট্রয় করে দিই, সেগুলোকে নষ্ট করে দিই, যেহেতু সেগুলো খাওয়ার যোগ্য না, সেগুলোকে উপরে নিয়ে এসে ছুঁড়ে ফেলে দিই, যে ওগুলো তো খায় না, ও কাকে বকে খায়। কাকে বকে খাওয়া মাছ, কিন্তু সেগুলোর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম এই রঙিন মাছের ক্ষেত্রে। সেগুলো হচ্ছে তিতপুটি, ফলুই, রসবড়া বলে একটা আছে, মৌরলা মাছ তো আমরা যে মাছ খাই সেটা আমরা জানি। দাঁড়কে বলে একটা মাছ আছে যেটা খায় না, কাকে খায়, বকে খায়, এছাড়া কেউ খায় না, কিন্তু তারও বাজার দর অপরিসীম। খোলসে আছে, চাঁদা আছে,
কাকলে আছে, পাকাল আছে, আর আছে কল্পা বলে একটা মাছ আছে, যেটা হচ্ছে ওই শোল চ্যাং যেরকম দেখতে, ঠিক সেরকম দেখতে, মাথাটা খানিকটা সাপের মতো, স্নেক হেড, এবং এটারও বিশ্বের বাজারে ভীষণ চাহিদা, ভারতবর্ষের বাইরে চলে যাচ্ছে এই মাছটা। আর সুন্দরবন অঞ্চলে মিষ্টি জলে একটা চিংড়ি আছে, আপনিও হয়তো দেখে থাকবেন, এবং চাষি বন্ধুরা তো জানেই একদম, যারা বিশেষ করে খালে এবং পুকুরে মাছ ধরে, সবুজ রঙের দেখতে, ছোট্ট চিংড়ি, সবুজ রঙের দেখতে, এবং এই চিংড়িটা $2 থেকে $5 পর্যন্ত এর দাম। মানে এখন বুঝতে পারছেন $1 দাম কত, মানে একটা চিংড়ির দাম এত। এটাকে যদি আমরা ধরে এটাকে অক্সিজেন দিয়ে প্যাকেজিং করে এটাকেও যদি আমরা বাজারে তুলতে পারি, প্রচুর পরিমাণে আয় হবে। এটাতে একটা জিনিস করা যেতে পারে, এই মাছগুলো কিন্তু অধিকাংশ হারিয়ে যাওয়া মাছ, মানে এগুলো যে বাজার আমাদের খালে বিলে প্রচুর পরিমাণে একসময় ছিল, কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা যদি এগুলোকে কালেক্ট করে যদি বাজারজাত করি, তাহলে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। এগুলো একটা স্যাংচুয়ারি করতে হবে, এগুলোকে একটা সংরক্ষণ করতে হবে। 2 হচ্ছে সংরক্ষণ করার পরে এগুলোকে ব্রিডিং করতে হবে। তা আমাদের যখন ট্রেনিং চলতে থাকবে, তখন কিন্তু আমরা এটাও শেখাই যে এই মাছগুলোকে কিভাবে ব্রিড করা যাবে, ব্রিড করে সেই মাছগুলোকে আমরা বিক্রি করব। কালেক্ট আমরা করতে না বলি যে প্রকৃতি থেকে কালেক্ট করলে প্রকৃতির ভাড়া শূন্য হয়ে যাবে, তাহলে সেটা না করে এই মাছগুলো কালেক্ট করে এখান থেকে ব্রিডিং করে এই দেশীয় মাছগুলোকেও যদি আমরা বাজারজাত করি, তাহলে আমাদের ভারতবর্ষের বাইরে কিন্তু ভীষণ ভীষণ চাহিদা আছে, প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা অর্জন করা যাবে। তাহলে আপনি বলছেন যে সুন্দরবন অঞ্চলে রঙিন মাছ চাষের একটা ভীষণ রকম সুযোগ রয়ে গেছে, সম্ভাবনা রয়ে গেছে, উজ্জ্বল সম্ভাবনা। সেটাকে যদি কি কাজে লাগানো যায়, তাহলে গ্রামীণ অর্থনীতি অনেকটাই উপরে উঠে আসবে। এইটা করতে গিয়ে তো বাইরে ছুটতে হবে না। যে মহিলারা রান্না করছে, বাড়িতে আছে, বাড়ির কাজ করছে, চার সাথে উঠোনে 3টে চৌবাচ্চা করা আছে, যে চৌবাচ্চাতে তারা এই রঙিন মাছের চাষ করতে পারলো, যে রঙিন মাছগুলোকে তারা বাজারে বাড়িতে এসেই সেই মাছগুলোকে কিনে নিয়ে চলে গেল, তারা বাড়িতে বসেই 2 পয়সা আয় করতে পারবে। যেরকম হাঁস, মুরগি, ছাগল তারা পুষে পয়সা আয় করে, ঠিক তেমনি ভাবে এই রঙিন মাছ চাষ করেও কিন্তু তারা বাজার থেকে প্রচুর পরিমাণে পয়সা আয় করতে পারবে। এবং আজকের ছাগল, মুরগি বা অন্যান্য যে চাষ করে যে পয়সা আয় করছে, তার চেয়ে অনেক অনেক বেশি পয়সা আয় করতে পারবে, এবং অনেক কম কষ্টে, অনেক কম খরচে। এবং এই সমস্ত যে রঙিন মাছগুলোর কথা বললাম না, দেশি বা বিদেশি, এই সমস্ত রঙিন মাছের কিন্তু বাজারে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। একটা শিল্প যখন গড়ে ওঠে, অনুসারী শিল্প বিভিন্ন রকমের তৈরি হয়ে যায়। আমি বললাম শুধু রঙিন মাছ চাষ নয়, রঙিন মাছ বিক্রি নয়, তার সাথে অ্যাকুয়ারিয়ামের সাথে অ্যাকুয়ারিয়াম সাজানোর যে নুড়ি থেকে শুরু করে তার সমস্ত খেলনা টেলনা, তার সমস্ত জিনিস সংগ্রহ করাও আছে, প্রাকৃতি থেকে সংগ্রহ করাও কিছু জিনিস, তারও বাজার দর ভীষণ বেশি। সেগুলো নিয়েও ব্যবসা চলছে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। প্রচুর মানুষ এর মধ্যে ইনভলভ হতে পারবে, এবং সরকার চাইছে মানুষ ইনভলভ হোক। সরকারি বিভিন্ন রকমের সহযোগিতা আছে। আমি তো বললাম যে ট্রেনিং দিয়ে, অর্থনৈতিক সাহায্য দিয়ে মানুষকে আমরা সহযোগিতা করি, বিশেষ করে মহিলাদের। এমন আছে বেনিফিসের যে ইউনিটটার কথা আমি বললাম, সে 100% সাবসিডি আছে, মানে 100 টাকা যদি খরচ হয় 100 টাকাই সরকার দেবে তাকে। এই যে সুবিধাগুলোর কথা আপনি বললেন, এই সুবিধাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা কি করছেন? এই সুবিধাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা ব্লকে ব্লক অফিস আছে, ব্লক অফিসে ফিশারি এক্সটেনশন অফিসার থাকে, তার সাথে যদি যোগাযোগ করে তাহলে কখন ট্রেনিং হচ্ছে তারা বলতে পারবে। এবং এই যে সহযোগিতাগুলোর কথা বললাম, সেটা কিন্তু আগে ট্রেনিং আমরা দেই, যারা ট্রেনিং যাদেরকে দেওয়া হয় তাদেরকেই এই আর্থিক সহযোগিতাটা করা হয়, নাহলে সকলকে কিন্তু বেনিফিশিয়ারি হিসেবে সিলেক্ট হয় না। আগে ট্রেনিং, যারা ট্রেনিং প্রাপ্ত তাদেরকেই বেনিফিশিয়ারি হিসেবে সিলেক্ট করা হয়, তারাই সহযোগিতা পাবে। এবং শুধু সহযোগিতা করার পরেই আমরা তাদের ক্ষান্ত হই না, আমরা কিন্তু ফিডব্যাক নেই যে তারা কি করছে, তাদের উপার্জন কতটা হচ্ছে, এবং আমরা কিন্তু ভালো ফিডব্যাক পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। এবং মেয়েরাই করছে, বাড়ির বাইরে যেতে হচ্ছে না, উঠোনেই করছে। সেলফ হেল্প গ্রুপে যারা স্বনির্ভর গোষ্ঠী আছে, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাই করছে, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাই এটা করতে পারবে, কিছু করছে, কিন্তু সেই পরিমাণ পর্যাপ্ত নয়। আমি চাইছি যে অন্য অন্য পেশা থেকে মহিলারা যে সমস্ত পেশার সাথে যুক্ত আছে, মানে ওই মাছ সংগ্রহ
প্রকৃতি থেকে মাছ সংগ্রহ, খালবিল থেকে, তার চাইতে অনেক রিস্ক কম এই পেশাতে, অনেক আয় বেশি এই পেশাতে। এই পেশাতে এগিয়ে আসুক আমি তাদেরকে অনুরোধ করব। তাহলে একটা জিনিস শ্রোতা বন্ধুরা, আপনারা যারা অনুষ্ঠান শুনছেন, এটা কিন্তু খুব পরিষ্কার যে রঙিন মাছের চাষের গুরুত্ব অপরিসীম। শুধু রঙিন মাছ নয়, রঙিন মাছের সঙ্গে যে অনুসারী শিল্প রয়েছে, যেটা ডক্টর মন্ডল বলছিলেন, যে রঙিন মাছের সঙ্গে একুয়ারিয়াম সাজানোর জন্য নানা ধরনের জিনিসপাতি, এই সমস্তগুলো মিলে কিন্তু অর্থনীতিটা গড়ে উঠছে। তো রঙিন মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব বলতে আপনি কি বলবেন? রঙিন মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব আমাদের সুন্দরবন অঞ্চলে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে মানুষেরা অর্থনীতির দিক থেকে পিছিয়ে পড়ে আছে। তাদের হাতে কাজ খুবই কম, যেটুকু কাজ থাকে বাইরে পুরুষেরা করে, মহিলারা আর উপার্জন কাজ করে, কিন্তু সেই কাজে অর্থের কোনো বিনিময় থাকে না। কিন্তু ওই রঙিন মাছ চাষ যদি তারা করে তাহলে কিছু অর্থ তারা হাতে পাবে, এবং অর্থ দিয়ে দেখা গেছে যে পুরুষদের চাইতে মহিলাদের হাতে যদি অর্থ পড়ে, সেই অর্থ কিন্তু সংসারে বেশি ব্যয় হয়। পুরুষদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা দিলে 100 টাকা ব্যয় হয় না, 60 বা 70 টাকা সংসারে ব্যয় হবে, আর 30 টাকা তার পকেট খরচ হয়, সকলকে স্বীকার করতে হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে 100 টাকা হাতে দিলে 100 টাকাই সংসারের জন্য ব্যয় হয়, সংসারের জন্য ব্যয় করে। ওই জন্য আমরা চাইছি যে একটা মানুষের যদি সামগ্রিক ডেভেলপ করতে হয়, তাহলে কিন্তু শুধু পুরুষদের আয়ের উপরে নির্ভর করলে হবে না, মহিলাদেরকেও এগিয়ে আসতে হবে, মহিলাদেরকেও আয় করতে হবে, এবং অর্থনৈতিক থেকে স্বাবলম্বী হওয়ার জন্য। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারলে মহিলারা সংসারে, তাহলে কিন্তু অনেক শ্রীবৃদ্ধি হবে, অনেক শ্রীবৃদ্ধি সম্ভব, তাই তো? অবশ্যই। তো একটা কথা এখানে ডক্টর মন্ডল ভীষণ জানতে ইচ্ছা করছে, এই যে রঙিন মাছ যারা চাষ করবে, রঙিন মাছের যে খাবার, সেটা কি আমরা সাধারণভাবে যে মাছ চাষ করি তার থেকে আলাদা? মানে রঙিন মাছের খাবার কি হবে? খুব ভালো প্রশ্ন করেছেন। আজকের আমরা রুই, কাতলা, মৃগেল যে খাবার বাজারে পাওয়া যায়, সেই খাবার কিন্তু রঙিন মাছ খাবে না। রঙিন মাছের আলাদা খাবার আছে, এবং সেই খাবার বাজারে কিনতে পাওয়া যায়। সেই খাবার তো বাজার থেকে কিনতে পারবেন যাদের পয়সা আছে। অনেক চাষি বন্ধুরা আছেন যাদের হয়তো এই পয়সা নেই বা তাদের প্রয়োজনও নেই, তারা বাড়িতেই এই খাবার তৈরি করে নিতে পারেন। সেটা কিভাবে? এই খাবার তৈরি করতে গেলে চালের গুঁড়ো লাগবে 1 ভাগ, আটা বা ময়দা, তার সাথে দিতে হবে কিছু মাছের গুঁড়ো, ফিশ ডাস্ট বাজারে পাওয়া যায়, সয়াবিন ডাস্ট বাজারে পাওয়া যায়, ডালের গুঁড়ো, বিশেষ করে মুসুর ডালের গুঁড়ো বাজারে পাওয়া যায়, বা মুসুর ডাল মহিলারা বেটে, বাড়িতে ভিজিয়ে বেটে নিতে পারেন। এই সব কটাকে একসাথে মেশাতে হবে, মিশিয়ে একটা লেই করতে হবে। পুকুরে প্রচুর পরিমাণে কলমি শাক থাকে, বাগানে পালং শাক থাকে, একটু কলমি শাক, পালং শাক, সেটাকে পেস্ট করতে হবে। গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করা যায়, অনেক সময় শিলে বেটে পেস্ট করে নেওয়া যায়। এই পেস্টটাও এর সাথে মেশাতে পারেন। মিশিয়ে একটা লেই করে সেটা 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিতে হবে। নেওয়ার পরে আস্তে আস্তে পাত্রটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে বাজারে মিনারেলস গুঁড়ো পাওয়া যায়, বিভিন্ন রকমের মিনারেলস, সেই মিনারেলস এবং ভিটামিন পাওয়া যায় উইথ সি, সেই ভিটামিন উইথ মিনারেলস যে গুঁড়ো পাওয়া যায়, সেগুলো ওর সাথে মিক্সড করতে হবে। ঠান্ডা হওয়ার পরে পুরো লেইটাকে তারপর একটা সাদা কাপড়ের উপরে বিছিয়ে দিতে হবে, দিয়ে ড্রাই করতে হবে, ছোট ছোট শুকিয়ে নিতে হবে। তারপরে ছোট ছোট পিস করে আপনি ফ্রিজের মধ্যে রাখতে পারেন, এমনি রাখতে পারেন। সেগুলো কিন্তু এই মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। না হলে কেঁচো, গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে কেঁচো পাওয়া যায়, এই কেঁচোকেও সেই খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে একটা জিনিস খুব পরিষ্কার এখানে আজকে আমাদের আলোচনা যারা শুনছেন, যে রঙিন মাছ চাষের গুরুত্ব অপরিসীম। কেউ যদি মনে করেন যে রঙিন মাছকে পেশা হিসেবে নেবেন, তাহলে রঙিন মাছ চাষের সঙ্গে সঙ্গে একুয়ারিয়াম বা তার অন্যান্য যে অনুসারী শিল্প, সেসব নিয়ে কিন্তু ভাবা যেতেই পারে। কিন্তু কোনো একজন গ্রামের মহিলা যদি ভাবেন যে এই কাজটা করবেন, তাহলে তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা এগিয়ে আসবে। এসে আমি বললাম যে ব্লকে আমাদের ফিশারি এক্সটেনশন অফিস আছে, ব্লক অফিসের সাথেই আছে, সেই অফিস আলাদা আছে। অনেক সময় ব্লক অফিসেই তিনি বসেন, ফিশারি এক্সটেনশন অফিসার, এফিও, তার সাথে যোগাযোগ করতে হবে। কখন ট্রেনিং দেয় তিনি বলে দেবেন, সেই ট্রেনিং তারা নেবেন। তারা তো গ্রুপ তৈরি করা আছে, যদি গ্রুপ তৈরি করা না থাকে তাহলে তারা গ্রুপ তৈরি করবেন। এবং আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু ডিওফো কোঅপারেটিভ
আছে, ডিওপো কোঅপারেটিভের মাধ্যমে গ্রুপ ফরমেশন করা যায়। সেখানে সরকারি কিছু নিয়ম কানুন আছে, তিনি একটা ফর্ম দেবেন, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, সেই ফর্মটা ইপিওর কাছ থেকে পাওয়া যাবে, সেগুলো নিয়ে ফিল আপ করে গভর্নমেন্টের কাছে জমা দিলে গভর্নমেন্ট একটা তাকে রেজিস্ট্রেশন দেবে, মানে রেজিস্টার্ড হয়ে গেল। মিনিমাম 10 জন মহিলা লাগবে, নিয়ে এই গ্রুপ তৈরি করা যাবে। এই গ্রুপ তৈরি করার পরে এবারে সে এফিওর সাথে যোগাযোগ রাখলে যখন ট্রেনিং হবে তখন সে ট্রেনিং নেবে, এবং ট্রেনিং নেওয়া হয় সাধারণত পৈলানে, বা অনেক সময় সেই ব্লকেও ট্রেনিং দেওয়া হয়, বা আমাদের যে ডিস্ট্রিক্ট অফিস আছে, ডিস্ট্রিক্টের সুন্দরবন উন্নয়ন দপ্তরের অফিস আছে, সেই উন্নয়ন দপ্তরের অফিসেও তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এবং ট্রেনিং দেওয়ার পরে যে আর্থিক সাহায্য, সেই সাহায্যও আমরা তাদেরকে করি, এবং তারা তার পরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ উঠতে পারবে, এবং সমস্ত সহযোগিতাটা, সরকারি সহযোগিতাটা তারা পাবে। তাহলে আমাদের হাতে সময় একদম বেশি নেই। আজকে যারা অনুষ্ঠান শুনছিলেন শ্রোতা বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে রঙিন মাছ চাষের গুরুত্ব সম্পর্কে এবং কিভাবে আপনারা রঙিন মাছ চাষ করে স্বনির্ভর হয়ে উঠতে পারেন।